স্বাগত জানাচ্ছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান বরাবরের মতো আজও সফলতার গল্প নিয়ে ফিরে এসেছি। যারা আমাদের সাথে আজ বসেছেন তারা একজন সফল এবং আরেকজন সফলতার গল্প তৈরি করার জন্য প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। চলুন আমরা আজ পরিচিত হয়ে নিই আমাদের অতিথিদের সাথে। আমার সাথে রয়েছেন প্রশিক্ষক ই-লার্নিং অ্যান্ড আর্নিং এমডি সোহেল রানা, এবং সেই সাথে ঢাকা মোহাম্মদপুর থেকে সফলতার গল্প নিয়ে রয়েছেন সৈয়দ ফেরদৌস মাহমুদ রাকিব। অনেক অনেক শুভেচ্ছা দুজনকেই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের মধ্যকার সম্পর্ক হচ্ছে প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী। সোহেল রানা, আপনি একজন প্রশিক্ষক হিসেবে কাজ করছেন এবং আপনি হচ্ছেন প্রশিক্ষণার্থী সৈয়দ ফেরদৌস মাহমুদ রাকিব। প্রথমে রাকিব, আপনি আমাকে বলুন আপনার সম্পর্কে, কিভাবে করে এই যাত্রাটা শুরু হলো এবং কিভাবে জানলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং সম্পর্কে? জি, আমি সৈয়দ ফেরদৌস মাহমুদ রাকিব, এসেছি ঢাকা জেলা থেকে, ঢাকা জেলার মোহাম্মদপুর থেকে। বর্তমানে আমি ফ্রিল্যান্সিং পেশার সাথে জড়িত আছি। সেই সাথে পাশাপাশি আমি দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর পটুয়াখালী জেলার প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছি। ও, আপনিও প্রশিক্ষক? বাহ, চমৎকার। এবং আপনি রাকিবের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন, রাইট? জি। আচ্ছা, তাহলে এবারে আপনার পরিচয়টা একটু জানতে চাই, যে একজন প্রশিক্ষক হিসেবে আপনি যুক্ত হয়েছেন কিভাবে? আমি মোহাম্মদ সোহেল রানা। আমার প্রশিক্ষক হিসেবে এই ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষক হিসেবে যুক্ত হওয়ার পিছনে আসলে আমার অনেক দিনের একটা ছিল। আর আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড এটা আসলে একটা শিক্ষা বিজ্ঞানে আমি পড়াশোনা করেছি। সেক্ষেত্রে আমাকে হয়তো এই প্রশিক্ষক না হলেও কোনো না কোনো জায়গায় গিয়ে আমাকে হয়তো শিক্ষকতা করা লাগতো আর। তো ওই জায়গা থেকেই, যেহেতু আমি স্টুডেন্ট লাইফ থেকেই এই স্কিলের সাথে জড়িত, সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি যে আমি গতানুগতিক ওই টিচার না হয়ে আমি আমার যে স্কিলটা জানি সেটাই আমি ডেলিভারি করবো স্টুডেন্ট। তার মানে আপনার হাত ধরে অনেক আমার হাত ধরে প্রশিক্ষণার্থীর সংখ্যা ডিরেক্ট আমার সাথে এরকম প্রায় ৪,৫০০-এর বেশি, এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে আরো অনেক বেশি হতে পারে এটা। সো আপনার কাছে আসবো সোহেল রানা, আপনি রাকিব, আপনি কতদিন যাবত প্রশিক্ষক হিসেবে কাজ করছেন? জি, আমি লাস্ট 1 বছর ধরে প্রশিক্ষক হিসেবে কাজ করতেছি। আর প্রশিক্ষণার্থী ছিলেন কত সাল থেকে কত সাল পর্যন্ত? আমি 2024 সালের প্রশিক্ষণার্থী ছিলাম। আচ্ছা। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ঢাকা জেলার প্রশিক্ষণার্থী ছিলাম। আচ্ছা। আর আমি বর্তমানে প্রায় আমাদের এখানে 4টা ব্যাচে 275 জনের মতো প্রশিক্ষণার্থী আমি প্রশিক্ষণ দিয়েছি তাদের। এই এত দ্রুত, 24 থেকে নিয়ে 26-এ এসে একদম প্রশিক্ষক হয়ে যাওয়া, এটা আসলে কিভাবে করে সম্ভব হয়েছে? প্রশিক্ষককে দেখেই কি অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে যে আমিও চাইলে এমন কিছু করতে পারি? আমি যদি বলি, আমার প্রশিক্ষক হওয়ার পেছনে সবচেয়ে বড় কারিগর আমার স্যার মোহাম্মদ সোহেল রানা স্যার। মূলত আমরা যখন প্রশিক্ষণ নিতেছিলাম তখনই স্যার আমাদেরকে ক্লাসের ভিতরেই সুযোগ করে দিতেন যে তুমি যে টপিকটা ভালো বুঝো, তুমি অন্যদেরকে বুঝাইতে পারো কিনা। আসলে শেখার ক্ষেত্রে আমরা দেখি যে যদি আমরা যে জিনিসটা অন্যকে বুঝাইতে পারি, ওই জিনিসটা নিজেদের ক্ষেত্রে করাটাও অনেক বেশি সহজ হয়ে যায়। এই কারণে ওইখান থেকেই আমার মূলত প্রশিক্ষক হিসেবে চলে আসার একটা ব্যাপার তৈরি হয়েছে স্যারের মাধ্যমে। আচ্ছা, আত্মবিশ্বাসী করে তোলা। তাহলে এই যে ফ্রিল্যান্সিং এ আপনাকে যুক্ত হতে হবে বা আপনি একজন ফ্রিল্যান্সার হতে চান, এই ব্যাপারটা আপনি প্রথম কিভাবে জেনেছিলেন? আমি মূলত এই প্রশিক্ষণটা সম্পর্কে জানতে পেরেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মূলত আমার কাছে একটা ফেসবুক পোস্ট আসছিল, ওইখান থেকেই আমি জানতে পারি। পরবর্তীতে আমি একটা ব্যাচে অ্যাপ্লাইও করেছিলাম, কিন্তু প্রথমবার কোনো একটা কারণে আমার আসলে ওইখানে চান্স হয় নাই। আমি পরবর্তীতে এটা সবসময় নজরে রাখতাম যে আবার কখন পরবর্তী ব্যাচের সার্কুলারটা আসবে। পরবর্তী ব্যাচে যখন সার্কুলারটা আসলো, আমি সাথে সাথে অ্যাপ্লাই করলাম এবং পরবর্তীবার আমি খুব সফলতার সাথেই ওইখানে চান্স পেলাম এবং প্রশিক্ষণটা সম্পন্ন করলাম 3 মাস মেয়াদী। আপনি অনেক লাকি। যদি প্রথম ব্যাচে সোহেল রানা স্যারকে না পেতেন তাহলে হয়তো আপনার জীবনের যে পথটা আছে সেটা ঘুরে নাও দাঁড়াতে পারতো। জি, আমি এটা মনে করি। হ্যাঁ, আমিও এটা মনে করি। সোহেল রানা, আপনি আমাকে একটু বলবেন যে ফ্রিল্যান্সিং এ একজন প্রশিক্ষক হিসেবে তো কাজ করছেন, কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে কি আপনার কাজ করা হয়? জি, আমি ফ্রিল্যান্সার হিসেবে যুক্ত হয়েছি 2014 সালের এপ্রিলে। প্রায় 11-12 বছরের মতো আমি তখন থেকে কাজ করি এবং এখনো আমি কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমি এখানে প্রশিক্ষক হিসেবে। তার মানে আপনার জার্নিটা কিন্তু বেশ দীর্ঘ
এক যুগ প্রায়, এবং প্রায়। পাশাপাশি আপনি নিজে সফল হয়েছেন এবং পরবর্তীতে আপনার সফলতার গল্পকে কাজে লাগিয়ে এবং আপনার যে দক্ষতা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে আপনি অন্যদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও চেষ্টা করে যাচ্ছেন। যেহেতু আপনি বলেন 2014 সালের কথা, সেই সময়টাতে তো আসলে আমাদের দেশের মানুষ এইভাবে আসলে এই সম্পর্কে জানতো না, একেবারেই জানতো না। হ্যাঁ, আমি যতটুকু নিজেও চিন্তা করছি যে ওই সময়টা থেকে আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি জানতাম, আমি নিজেও জানতাম না। না, অনেকেই জানতো না। অনেকে বলতে আসলে যদি এইভাবে বলি তাহলে কেউই জানতো না। আমার যাত্রাটা একটু অন্যভাবে শুরু হয়েছে আর কি। আমি ছোটবেলা থেকেই একটা জিনিস মানে ফলো করতাম যে মানুষ যেই কাজটা করে আমি ওই কাজটা কখনো করতে যাই নাই। আচ্ছা, সবাই যে কাজটা করে আমি বিপরীত কাজটা করার চেষ্টা করেছি। আমার মনে হয় ওই জায়গাটা থেকেই আমার এই দিকে আসা আর কি। আর আমার চিন্তা ছিল যে আমি আসলে চাকরি করব না, আমি ডলার দেখতে চাই। আমি আসলে আমার পারিশ্রমিকটা হবে ডলার, US ডলারে। তো ওখান থেকে আর এই জিনিসটা আমি জানছি কোথা থেকে, আমি বিভিন্ন পত্রপত্রিকা পড়তাম আর কি স্টুডেন্ট লাইফে। তখন আমি ক্লাস 10-এর স্টুডেন্ট আর কি, SSC পরীক্ষার্থী। তখন থেকেই মানে একটা কলাম পড়ে আমি এই জিনিসটা জানতে পারি যে ফ্রিল্যান্সিং করা যায় বা কোনো একটা স্কিল শিখে ইন্টারন্যাশনাল মার্কেটে এটাকে সেল করা যায়। এই জিনিসটা আমি জানছিলাম শুধু একটা কলাম পড়ে প্রথম আলোর। ওইখান থেকে আমার যাত্রাটা শুরু হয়েছে যে আসলে এটা কীভাবে শেখা যায়। তখন তো এরকম মানে শিখবো কোথায়, এরকম কোনো জায়গা ছিল না। আমি এটা নিয়ে দেখি রিসার্চ করি আসলে কিভাবে এটা কোথায় গেলে শেখা যায়। আমি তখন গ্রাফিক্স ডিজাইন নিয়ে শুরু করেছিলাম। তো গ্রাফিক্স ডিজাইন আমি মানে কার কাছে শিখবো এই ব্যক্তিটাকে খুঁজে বের করতে আমার প্রায় 6 মাস সময় লেগে গেছে। মানে গ্রামে তো আসলে এইভাবে পাওয়া যায় না। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার বাসা হচ্ছে রাজশাহীতে। তো একজনকে যখন আমি খুঁজে পাইলাম তখন তার কাছে যখন আমি গেলাম যে আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই, তখন সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি এটা শিখে কি করবা, তুমি তো একেবারে অল্প বয়সে, এই বয়সে তো এগুলো কেউ শিখতে চায় না সাধারণত। বেসিক কম্পিউটার শিখতে আসে, কীভাবে অন করতে হয় অফ করতে হয় এগুলো শিখতে আসে, তুমি এটা অ্যাডভান্স কেন শিখবা? তো আমি বললাম যে আসলে এটা শিখবো কারণ আমি এটা নিয়ে আসলে কাজ করতে চাই। কী কাজ করতে চাই এটা আমি তাদের সাথে শেয়ার করি নাই। পরবর্তীতে ওই ভদ্রলোক যে আমাকে শেখাবে সে আসলে আমার কাছ থেকে কোনো না কোনোভাবে জানবেই সে যে আমি এটা শিখে আসলে কী করবো। সে আমাকে বলে তুমি কি ফটো এডিটিং করবা, তুমি কি কোনো স্টুডিও করবা, এরকম কোনো চিন্তাভাবনা আছে কিনা? তা আমি বললাম যে না, আসলে এরকম কোনো চিন্তাভাবনা আমার নাই। তো একটা পর্যায়ে সে আমার কাছ থেকে জেনেছে যে আমি আসলে ফ্রিল্যান্সিং করার উদ্দেশ্যে তার কাছে গিয়েছি। তখন সেই বিষয়টা মানে পজিটিভলি নিয়েছে এবং সেও বলছে যে তাহলে আমিও তো কাজটা জানি, তাহলে চলো দুইজন মিলে শুরু করি। তো ওখান থেকেই আসলে আমার শুরু। আবারও ফিরবো সোহেল রানা আপনার কাছে। রাকিব, আমাকে একটু বলুন আপনার কতদিন সময় লেগেছিল একটা কাজ পেতে এবং প্রথম আর্নিং হতে? জি, আমি যখন প্রশিক্ষণ নিলাম 3 মাস সময়, আমি আসলে প্রশিক্ষণকালীন সময়ে অনেক বেশি চেষ্টা করার পরেও আসলে কাজটা কাঙ্ক্ষিতভাবে পাইনি। কিন্তু ততদিনে আমি প্রশিক্ষণের পরে, যেহেতু আমাদের প্রশিক্ষণটা অনেক দীর্ঘমেয়াদী, প্রায় 8 ঘন্টার মতো আমাদের ক্লাস করতে হইতো। আসলে 8 ঘন্টা ক্লাস করার পরে কাজ করার মন মানসিকতা ওইভাবে আসলে তৈরি করতে হইতো পারতাম না। দেখা গেল যে হোমওয়ার্কগুলো করতে যেয়ে আমাদের আরও 2-1 ঘন্টা লাগতো। তারপর খাওয়া দাওয়া আর অন্যান্য কাজের কারণে আমরা আসলে ওইভাবে সময় দিতে পারিনি ওই সময়। পরবর্তীতে আমি যখন আমাদের কোর্সটা শেষ হয়ে গেল তখন আমি আমার পোর্টফোলিওগুলারে গ্রো করার চেষ্টা করলাম। আমি আমার যেই স্কিলগুলো শিখছি ওইগুলারে গুছিয়ে নিলাম। নেওয়ার পরে আমি প্রশিক্ষণকালীন সময়ের ঠিক 1 মাস পরে আমি একটা নতুন ফ্রিল্যান্সারের কন্টেস্ট করা হয়। ওই কন্টেস্টে অংশগ্রহণ করার পরে 40 ইউরোর একটা কন্টেস্ট ছিল ফ্লায়ার ডিজাইন নিয়ে, আমি ওই কন্টেস্টটা উইন করি। ওইটাই ছিল আমার প্রথম কাজ আর কি। আপনার প্রশিক্ষণ নেওয়ার গল্পটা তো সম্পূর্ণ ভিন্ন রকম। জি, এবং তারা যারা প্রশিক্ষণ নিচ্ছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং এর মাধ্যমে, এটা তো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আপনার কি মনে হয় একজন প্রশিক্ষক হিসেবে যে এই ই-লার্নিং অ্যান্ড আর্নিং এর মতো একটা প্ল্যাটফর্ম আমাদের দেশের যুবকদের জন্য, বিশেষ করে শিক্ষিত যুব সমাজ যারা রয়েছে তাদের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ? এটা আসলে মানে এখন মানে বলে বোঝানো যাবে না, মানে এতটাই সুযোগ তৈরি করে দিয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে আমরা অনেক যুবকরা যারা আছি তারা এটা আসলে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না। যেমন আমি আমার কথাই যদি এক্সাম্পল হিসেবে বলি যে আমি একটা কাজ শেখার জন্য একজনের কাছে আমাকে যেতে হয়েছে, আরেকটা কাজ শেখার জন্য আমাকে আরেকজনের কাছে যেতে হয়েছে। কিন্তু এখন এই প্রকল্প বেজ এই ধরনের প্রকল্পগুলো, যেমন এখন যুব উন্নয়ন দিচ্ছে, এর আগে ICT ডিভিশন দিচ্ছে, এরকম বিভিন্ন ধরনের প্রকল্পগুলো আসার পরে যেটা হয়েছে এই মানে এই সিস্টেমটাই তাদের কাছে চলে গিয়েছে যে তুমি এটা করো, তুমি অ্যাকসেপ্ট করো, তুমি আর এটা হয়তো বা ভবিষ্যতে তোমার এটা ভালো একটা কাজে দিবে। কিন্তু তারপরেও আমাদের দেখা যাচ্ছে একটা মানে কি বলবো, একটা মানে লম্বা একটা জেনারেশন এর বাইরে চলে আসছে। মানে ওরা চাইলেও এটা নিচ্ছে না বা এটার গুরুত্ব আসলে বুঝতেছে না। তো আমি মনে করবো যে অবশ্যই এটার ভালো কদর আছে। আপনারা এখনও যারা মানে এটাকে হেলাই ফেলায় দেখতেছেন, এটা আসলে দেখার কোনো সুযোগ নাই।
এটা অ্যাকসেপ্ট করেন, আপনি যদি একটা ভালো স্কিল শিখতে পারেন অবশ্যই আপনার আন্তর্জাতিক বাজারে ভালো মূল্যায়ন পাবেন আপনি। এবং বর্তমান সময়ে তো আসলে সবকিছু কম্পিউটার বেসড হয়ে গেছে, ইন্টারনেটের থ্রুতে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানে নিজের প্রেজেন্সকে আমরা মানে বুঝাতে পারি। সো এখানে কাজ জানাটা এবং যে একটু ভালো কাজ যদি জানে, সে যদি নিজেকে উপস্থাপন করতে পারে তাহলে তার ভ্যালু আছে বাজারে। ওকে, কিভাবে করে একজন প্রশিক্ষণার্থী তার নিজের অ্যাকচুয়ালি ভ্যালু ক্রিয়েট করতে পারে বা তার প্রোফাইলটাকে প্রপারলি ক্রিয়েট করতে পারে, সেই জিনিসটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। তার আগে রাকিবের কাছ থেকে আমি একটু জানতে চাই যে রাকিব যেহেতু লাস্ট 2 ইয়ার্সের মধ্যেই নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করা সম্ভব হয়েছে, তো এত দ্রুত মানে নিজের একটা অবস্থান তৈরি করে নেওয়া, সেই জায়গা থেকে অনুপ্রাণিত হওয়ার পেছনের গল্পটা যে আমিও পারবো, স্যার যেহেতু পারছেন আমার পক্ষেও সম্ভব, এটা কিভাবে করে হয়েছিল? মূলত ক্লাস চলাকালীন সময় আমরা তো স্যারদের কাছ থেকে শিখতাম, সেই সাথে সাথে আমি আসলে স্যারের সাথে অনেক বেশি গল্প করতাম, জানতে চাইতাম স্যারের লাইফ স্টোরিটা। তো স্যারের কাছ থেকে আমি জানতে পারছিলাম যে স্যার এক একটা স্কিল এক একটা জায়গা থেকে শিখেছে এবং কতটা বেশি সময় তার পরিশ্রম এবং ধৈর্য দিয়ে এটার সাথে লেগে থাকতে হয়েছে। আমি মূলত স্যারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করতাম, যেহেতু স্যার অনেকগুলো বিষয়ে স্কিল, সেহেতু তার স্কিলগুলো কিভাবে আমার ভিতরে নিয়ে আসা যায়, স্যারের কাছ থেকে সব বিষয়ে আমি সার্বক্ষণিক একটা হেল্প পাইছি, যেটা আমাকে আসলে ফ্রিল্যান্সিং লাইফে কাজ করার জন্য অনেক বেশি উৎসাহ দিয়েছে। সোহেল রানা, আপনার কাছে আমি প্রশ্নে আসবো, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিতে হচ্ছে। প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সাথে সফলতার গল্পে। ছোট্ট একটি বিরতির পরে আবারও দেখা হচ্ছে জিটিভির পর্দায়, সাথে থাকুন। আফটার ব্রেক আবারও আমন্ত্রণ সফলতার গল্পে। প্রিয় দর্শক, দুজন রয়েছেন আজ, একজন প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী, উভয়কেই আমরা পেয়েছি। সো চলুন এর একটা সৎ ব্যবহার আমরা করি, বিকজ প্রশিক্ষক যেহেতু রয়েছে, আমি একটু জানতে চাই যে যারা প্রশিক্ষণার্থী রয়েছে খুব অল্প সময়ের মধ্যে তারা কিভাবে তাদের একটা বেস্ট প্রোফাইল বা পোর্টফোলিও ক্রিয়েট করতে পারে। আচ্ছা, এই বিষয়টা আমি যদি বলতে চাই তাহলে আমাদের যারা প্রশিক্ষণার্থী আসে তারা ম্যাক্সিমাম একটা মানে কি বলবো অন্যরকম একটা ধারণা নিয়ে আসে যে আসলে আমি মনে হয় কাজটা করতে পারবো না বা এটা এতটা সহজ না, আমি কি পারবো, আমি কি পারবো, এই প্রশ্নটা থাকে। আসলে সবার থাকে। আমি তাদেরকে যেভাবে উৎসাহ দিই, আমি বলি যে আসলে দেখেন, আপনি পারবেন কি পারবেন না এটা শুধু আপনি জানেন, কিন্তু আমি তো জানি না বা আরেকজন কিন্তু জানে না, যে আপনাকে হায়ার করবে সেও জানে না যে আপনি আসলে পারবেন কি পারবেন না। তো আপনাকে যেটা করতে হবে যে আপনি একটা কাজ পারেন এটাই বোঝাতে হবে, আপনি পারেন না এটা পরে, এটা আপনি লুকায় রাখবেন যে আপনি পারেন না। আপনি যে কাজটা পারেন এটা মানুষের কাছে আপনি প্রেজেন্ট করবেন। এখন এটা করতে গেলে কি করতে হবে, ধরেন আপনি একটা কাজ শিখেছেন, হয়তো ভালো করতে পারছেন না, কিন্তু আপনি এমনভাবে এটাকে রিপ্রেজেন্ট করবেন যে আপনি ওই কাজটা সবচাইতে ভালো করতে পারেন। এই জিনিসটাই আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি, এবং এটা যে বুঝতে পারে সে কাজটা যখন পেয়ে যাবে তখন সে ওইটা নিয়ে অবশ্যই রিসার্চ করা শুরু করবে। সে যদি নাও পারে তাও ওটা রিসার্চ করে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করে। সেক্ষেত্রে আমি বলি যে আপনি আপনার প্রোফাইলটা থেকে সুন্দর করে সাজাবেন। এই প্রোফাইলটা দেখে কেউ যেন বুঝতে না পারে যে আপনি এখানে নতুন। তখন আবার স্টুডেন্টরা আমাকে জিজ্ঞাসা করে, স্যার আমার প্রোফাইলটা তো আজকেই ক্রিয়েট করলাম, এখানে তো ডেটই দেওয়া আছে যে আজকে ক্রিয়েট করা বা নতুনই। সেক্ষেত্রে আমি তাদেরকে পরামর্শ দিই যে প্রোফাইল আপনার নতুন হতে পারে, কিন্তু আপনি মানুষটা তো নতুন না। আপনি অন্য জায়গায় কাজ করতে পারেন, আপনি আদার্স আরো অন্য কোম্পানিতে কাজ করতে পারেন, এই প্ল্যাটফর্মে আপনি আজকে আসছেন। এই জিনিসটাই তাকে আমি বোঝাতাম তাদেরকে। সো রাকিব, আমাকে বলবেন এখনো পর্যন্ত আপনার ম্যাক্সিমাম আর্নিং কত? জি, আমি সর্বোচ্চ যে আয়টা করেছিলাম $350, একটা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন করেছিলাম আমি ওইখানে। সেটা কি মান্থলি অর একটা কাজ থেকে? সেটা ছিল আমার একটা কাজের থেকে শুধুমাত্র। আর মান্থলি যদি আমি জানতে মান্থলি চাই, যদি বলি সর্বোচ্চ আমার $650 পর্যন্ত উঠছিল, মানে নিয়ার অ্যাবাউট 90,000। সো পরিবারের যখন সবাই দেখলো যে এত অল্প বয়সের একটা ছেলে এত টাকা আর্ন করছে, তখন আপনার পরিবারের মনোভাবটা কি হলো? জি, আমার পরিবার সবসময় এই বিষয়টার প্রতি সাপোর্টিভ ছিল। তারা মূলত আমি কি করতেছি না করতেছি তারা সবসময় আমার প্রতি খেয়াল রাখতো। ওই দিক থেকে যখন দেখলো যে আমি যখন প্রশিক্ষণ নিতেছিলাম সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকতাম, যে কাজগুলো দিত ওই কাজগুলো করতাম। আমি যখন নতুন নতুন ডিজাইন তৈরি করতাম আমার বাসার সবাইকে আমি দেখাইতাম যে আমি এই ডিজাইনটা তৈরি করছি। যখন আমি প্রথম আয় করা শুরু করলাম ওই দিনও পরিবারের সবাইকে আমি আমার এই কাজটা দেখাইছিলাম। সবাই বলছে যে সুন্দর হয়েছে, তুমি এটাতে উইন করতে পারো। ঠিকই আমি কিছুক্ষণ পরেই দেখতে পেলাম যে ওইখানে আমাকে একটা, যেমন আপনার ফ্রিল্যান্সারের কন্টেস্ট হইলে ওইখানে ক্লায়েন্ট স্টার দিতে পারে, 5 স্টার রেটিং দিতে পারে, 3 স্টার। তো অন্যান্যদের 5 স্টার দিয়েছে কিন্তু আমাকে কোনো স্টার দেয় নাই। তো আমি তখন মনক্ষুণ্ণ ছিলাম যে আমার ডিজাইনটা তো সুন্দর হয়েছে কিন্তু কোনো স্টার পাইলাম না। কিন্তু কিছুক্ষণ পরেই দেখি যে আমারটা স্টার না দিলেও আমাকে ওইখানে উইন করে দেওয়া হয়েছে ওই কন্টেস্টে। ওয়াও! যে এটা শোনার পরে বাসার সবাই অনেক খুশি ছিল এবং আমাকে যাতে আমি ভবিষ্যতে এটার সাথে
আরো এঙ্গেজ থাকতে পারি, এই জন্য আরো বেশি উৎসাহ দিয়ে গেছে। পরিবারের সবার মনোভাব তো জানলাম, কিন্তু আপনার বন্ধু মহলে এর কি ইম্প্যাক্ট পড়েছিল? জি অবশ্যই, আমার বন্ধুরাও যখন জানতে পারলো যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করা যায়, তারাও তখন আমার থেকে বিভিন্ন বিষয়ে হেল্প নিত কিভাবে আয় করা যায়। এমনকি আমি একটু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার কারণে আমি যে আয়গুলা করতাম বা যেই কাজগুলা করতাম এগুলো আমি আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতাম, যার মাধ্যমে দেখা যেত যে আমার বন্ধু মহলের বাইরেও অন্যান্য মানুষজনও আমার কাছে আসতো হেল্প নেওয়ার জন্য, এবং আমি তাদেরকে আসলে হেল্প করতাম। এই জিনিসটা আমার প্রশিক্ষক হওয়ার পিছনে অনেক বড় ভূমিকা রাখছে আর কি। ওকে, সো একইভাবে আপনাকে ইন্সপায়ার করেছে আসলে জি। আপনার অ্যাচিভমেন্টগুলো। সোহেল রানা, যদিও আপনি শিক্ষক, তারপরে জানতে চাই যেহেতু 12 বছর যাবত এই ফ্রিল্যান্সিং এর সাথে রয়েছেন, আপনার সর্বাধিক আর্নিং এখনো পর্যন্ত কত ছিল? যদি বলি এক মাসে আমার সর্বোচ্চ আর্নিং, তাহলে এটা ছিল $1400 একটু বেশি আর কি। এটা মানে আমার এই 12 বছরের ক্যারিয়ারে আমি 2 মাসে এরকম আমার ইয়ে ছিল, সর্বোচ্চ $1400 ছিল আমার। আর সর্বনিম্ন? আমি সর্বনিম্ন, আমি সেকেন্ড যে প্রজেক্টটা আমি কমপ্লিট করেছিলাম এটা ছিল $50। তো ওইটার পরে এর নিচে আমি আর কোনো প্রজেক্ট অ্যাকসেপ্ট করি না, মানে $5, $10, $20 এরকম ধরনের প্রজেক্ট কখনো আমি অ্যাকসেপ্ট করি না। আচ্ছা, মানে মিনিমাম আমার ইয়ে ছিল $50, এরকম 2টা 3টা 4টা 5টা অর্ডার থাকতো আর কি। আর রেগুলার এখন আমার হয়তো 400 500 700 এরকম আছে আর কি। সবাই তো এখানে এক্সাম দিয়ে লার্নিং অ্যান্ড আর্নিং এই প্রজেক্টে বা প্রকল্পে যুক্ত হতে পারে না। তো যারা আসলে চাচ্ছে কাজ শিখতে কিন্তু কোনোভাবেই এই প্রকল্পের সাথে আসতে পারছে না, তাদের করণীয়টা কি? তাদের জন্য আমি বলবো এখন যে আপনাকে শুধু প্রকল্পের মধ্যেই আসতে হবে বিষয়টা এরকম না। যদি সে শিখতে চায়, যেমন আমরা কাদেরকে আসলে সুযোগ দিচ্ছি, তারা কেন তাদের চাইতে এগিয়ে, যেমন আমরা সুযোগ দিয়েছি যে বেসিক মানে স্টেপটা পার করে আসছে আমরা তাদেরকে নিই। তো যারা আসতে চাচ্ছে তাদেরকে অবশ্যই এখন শেখার অনেক রিসোর্স আছে। আপনি অনলাইনে যাবেন, ইউটিউবে আপনি ইউটিউব ফলো করতে পারেন, আপনি যারা এই ধরনের কোর্সগুলো সেল করে তাদেরকে ফলো করতে পারেন। তাদের কাছ থেকে যদি আপনি বেসিকটা নিয়ে আসেন তাহলে আপনি এখানে এনরোল করতে পারবেন। আবার এমন অনেক মেন্টর আছে, অনেক প্রশিক্ষক যাদের কোর্স আপনি করলে দেখা যাচ্ছে যে ওখান থেকেও আপনি ভালো কিছু করতে পারেন। সেক্ষেত্রে হয়তো আপনার কিছু পয়সা খরচ হতে পারে। আচ্ছা, মানে সেক্ষেত্রে পে করে তারপরে হচ্ছে দিতে হবে। আচ্ছা, পেমেন্টের ইস্যুস যেহেতু আসলোই, লার্নিং অ্যান্ড আর্নিং এই সেশনে অ্যাকচুয়ালি টোটালি কোনো পেমেন্ট করতে হয় না, উল্টো তাদের জন্য খাবার এবং প্রশিক্ষণ শেষে একটা ভাতাও দেয়া হয়। তো এটাতে আপনি কতটা আসলে দেখেছেন আমাদের যারা যুব সমাজ রয়েছে তাদের উৎসাহ উদ্দীপনা বা আগ্রহের জায়গাটা আসলে কতখানি এখানে? আমি আসলে আমি ঢাকাতে যদি বলি, আমার এই ব্যাচেই রিসেন্ট যে ব্যাচটা শুরু হয়েছে আমাদের 1 তারিখ থেকে, এই ব্যাচে আমাদের পরীক্ষা দিয়েছে শুধু ঢাকাতেই 75 জনের বিপরীতে 5400 জনের বেশি। সেক্ষেত্রে দেখা যায় যে প্রায় 14-15 জন মানে কম্পিটিটর একটা সিটের জন্য আর কি। তো অনেক চাহিদা এটার আসলে। এখন আমরা তো চাইলেই সবাইকে সুযোগ দিতে পারছি না। এখন এটা কিভাবে করা যায়, এখন সরকার এটা চিন্তা করবে আসলে, যে যারা এটার এই সুযোগটার বাইরে রয়ে যাচ্ছে, একটা হিউজ একটা তো তাদেরকে কিভাবে এটাতে এঙ্গেজ করা যায়। সো রাকিব, আপনি তো এখন নিজেও এখন প্রশিক্ষক, পটুয়াখালীতে রয়েছেন। ঢাকা থেকে যে পটুয়াখালীতে প্রশিক্ষণ দেয়া আপনার জন্য কি একটু চ্যালেঞ্জিং? আমি সাম্প্রতিক সময়ে আমার স্নাতক সম্পন্ন করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়াধীন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে। মূলত আমার স্নাতক সম্পন্ন হওয়ার পরই স্যারের সাথে আলোচনা হয়। স্যার আমাকে বলেছিলেন যে পটুয়াখালীতে আপনি কি প্রশিক্ষক হিসেবে জয়েন করতে পারবেন কিনা। আমি যেহেতু ক্লাস চলাকালীন সময়ে আমাদের ব্যাচের প্রশিক্ষণার্থীদের সাথে একটা প্রশিক্ষণ নিয়েছিলাম, তো ওইখান থেকে যে আগ্রহটা কাজ করছিল সেই সাথে সাথে স্যার বলার সাথে সাথে আমি রাজি হয়ে যাই। যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পটুয়াখালীতে, সেহেতু আমি সাথে সাথেই আমার পটুয়াখালীতে যাওয়ার জন্য রাজি হয়ে যাই এবং আমি চলে যাই ওখানে। সোহেল রানা, বলবেন যে এখন সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন যে বিষয়গুলো রয়েছে কোনটাতে মানুষ খুব দ্রুত সাকসেসফুল হতে পারে? দেখেন, এখন আসলে এই বিষয়ে বলতে গেলে প্রযুক্তি প্রতিনিয়তই আপডেট হয়। আমি আজকে একটা স্কিল শিখলাম, এটা যে কালকে এটার বাজারে ভ্যালু থাকবে বিষয়টা এরকম না। যারা আমাদের এই ধরনের প্রফেশনের সাথে আছে তারা অবশ্যই নিজেদেরকে প্রতিনিয়ত স্কিল আপডেট করতে থাকবে, এটাই স্বাভাবিক। আর এখন বর্তমানে যদি বলি আমি যে ট্রেন্ডিংয়ে কোন স্কিলগুলো আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং আছে, ভিডিও এডিটিং আছে, মোশন গ্রাফিক্স আছে, এরপর হচ্ছে এআই এর একটা ইফেক্ট পড়বে হয়তো অ্যাজ সুন অ্যাজ বিশ্ববাজারে। তো এটারও একটা ভালো ডিমান্ড এখন বাজারে তৈরি হয়েছে। ওকে, সো এআই নিয়ে যদি কেউ কাজ করতে চায় বা যাদের আগ্রহ রয়েছে তারা এখন এই ট্রেন্ডটাতে আসবে, যেতে পারে। রাকিব, বলবেন যে ট্রেনিং বা মেন্টরিং করতে কেমন লাগছে? জি, মেন্টরিং এর অভিজ্ঞতাটা আসলে প্রতিদিনই একটা নতুনত্ব নিয়ে আসতেছে আমাদের কাছে। যখন আমি প্রশিক্ষণ নিয়েছিলাম তখন দেখা গেছে যে আমরা একসাথে 50 জন প্রশিক্ষণ নিয়েছিলাম।
বর্তমানে প্রত্যেকটা ব্যাচে আমাদের 75 জন করে প্রশিক্ষণার্থী আসতেছে। দেখা যায় যে 75 জনের সাথে নতুন একটা দিনের সূচনা হয় এবং নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হইতেছে। 75 জনের সাথে এই 75 দিনের একটা বলা যায় যে সুখ দুঃখ নিয়েই আমরা আসলে এই 75 দিন অতিক্রম করি। দেখা যায় 75 দিন পরে কেউ কেউ হয়তো সফল হয়, আবার দেখা যায় যে অনেকে হয়তো সফল হইতে পারে না। কিন্তু তাদের একটা দিক থাকে যে আমাদের 75 দিনের পরেও একটা মেন্টরিং ক্লাসের ব্যবস্থা আছে, যেখান থেকে অনেকে আসলে আয় করতে পারতেছে বর্তমানে। আচ্ছা, কমিউনিকেশন স্কিলের ব্যাপারটা এই ক্ষেত্রে চলেই আসে যে নিজেকে উপস্থাপনার ব্যাপার রয়েছে। কমিউনিকেশন স্কিল ডেভেলপের ক্ষেত্রে আপনি কোন ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন? আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব যে অবশ্যই আপনার কমিউনিকেশন স্কিল লাগবে, কারণ এখানে ইংলিশ ছাড়া আপনি বাইরে কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। সেক্ষেত্রে অনেকে এটাকে আবার মানে ভয় পায় যে আসলে আমি মনে হয় কমিউনিকেশনের জন্যই আমি দূরে সরে যাচ্ছি বা আমার হচ্ছে না। বিষয়টা আসলে এরকম না। আমি এই 11-12 বছরের ইয়েতে প্রায় 450 এর বেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আমার কাজ করা হয়েছে, এর ম্যাক্সিমামই বাইরের। তো তাদের সাথে তো আমাকে কমিউনিকেট করতে হয়েছে। এ পর্যন্ত আমাকে একজন ক্লায়েন্ট শুধু বলেছিল যে তোমার ইংলিশটা ভালো না। তো আমি এমনিতে ইংলিশে ভালো না, তারপরেও তো আমি তাদের সাথে যোগাযোগ করে আসছি এই পর্যন্ত। তো আমাকে যেহেতু মানে আমি মনে করি যে আমাকে যেহেতু কেউ খারাপ বলতে পারে নাই, সেক্ষেত্রে আমার চাইতে অনেক ভালো ইংলিশ যারা জানে তারা আসলে চাইলে এটা করতে পারে। রাকিব, আপনি কোন মাধ্যমে ডলার উইথড্র করে থাকেন এবং কোনো জটিলতায় এখনো পর্যন্ত আপনাকে পড়তে হয়েছে কিনা? জি, আমি যেহেতু freelancer.com এবং সেই সাথে পাশাপাশি fiverr.com-এ কাজ করি, আর এর থেকে সবচেয়ে বেশি আর কি মার্কেট প্লেসের থেকেও মার্কেট প্লেসের বাইরে আমার সবচেয়ে বেশি কাজ করা হয়। কিন্তু আমার যে মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্টগুলো আছে তারা ম্যাক্সিমামই ইউরোপ ভিত্তিক হওয়ায় তাদের সাথে আমার একটা মানে পেমেন্ট নিয়ে কোনো জটিলতা তৈরি হয়নি, কারণ আমাদের যে অন্যান্য মাধ্যমগুলো আছে ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া মানি ট্রান্সফার, মানিগ্রাম, এইগুলোর মাধ্যমে মূলত আমি তাদের কাছ থেকে মার্কেট প্লেসের বাইরের পেমেন্টগুলো নিয়ে থাকি। আর সেই সাথে freelancer.com-এ কাজ করি সেগুলো আমি ডিরেক্টলি আমার ব্যাংকে উইথড্র দিতে পারি, বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে সেগুলোতে উইথড্র দিতে পারি। আর fiverr.com-এর যে পেমেন্টগুলো থাকে এগুলো মূলত আসলে নিয়ে আসতে একটু জটিলতার সম্মুখীন হতে হয় আমাদের। যেমন ফাইবার থেকে যদি বাংলাদেশি কোনো সেলারের টাকা নিয়ে আসতে হয় তাহলে তাকে প্রথমে পেওনিয়ারে উইথড্র দিতে হয় এবং পেওনিয়ারের মাধ্যমে পরবর্তীতে সে চাইলে তার বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে নিয়ে আসতে পারে। একেবারে শেষ প্রান্তে রয়েছে সোহেল রানা, একজন প্রশিক্ষক হিসেবে যারা নতুন রয়েছে অথবা যারা ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের সাথে যুক্ত অথবা এই ফ্রিল্যান্সিং করতে চায়, তাদের জন্য আপনার বার্তা? যারা প্রশিক্ষক হিসেবে আসতে চায় তাদের জন্য আমার বার্তা হচ্ছে আপনার প্রতিনিয়ত নিজের স্কিলগুলোকে আপডেট রাখবেন এবং ক্লাসে যাওয়ার আগে অবশ্যই আপনি যে বিষয়টা নিয়ে ক্লাস নিতে যাবেন সেটা নিয়ে পূর্ব প্রস্তুতি নিয়ে যাবেন। আর যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে চায় আমি তাদেরকে বলবো যে আপনারা যদি কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা স্কিল শিখতে হবে আগে। আপনি ভালো স্কিল শিখলে তবেই এটাকে মনিটাইজ করতে পারবেন, এটাকে সেল করতে পারবেন। তো খুব ভালো লাগলো রাকিব এবং সোহেল রানা আপনাদের দুজনের সাথেই কথা বলে। শুধুমাত্র আসলে সফলতা নয়, সফল হতে হলে কোন কোন ক্রাইটেরিয়াগুলো আমাদের ফুলফিল করা উচিত, কতটা ধৈর্যশীল হওয়া উচিত সে বিষয়গুলো জানতে পারলাম। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আবারও নিশ্চয়ই দেখা হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই সফলতার গল্পের আজকের এই আড্ডা আয়োজন আপনাদের ভালো লেগেছে। এমন সব সফল মানুষদেরকে নিয়ে আমি আবারও ফিরে আসবো জিটিভির পর্দায় আমাদের নিয়মিত আয়োজন সফলতার গল্পে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।